প্রিয় ছাত্রছাত্রী, নিশ্চয়ই তোমরা ভালো আছো সকলেই। আবার হাজির হয়েছি তোমাদের সঙ্গে। তোমরা দেখছো সমীর জানা @জিওগ্রাফি আমার ইউটিউব চ্যানেল। আজকের হাজির হয়েছি নতুন একটি পর্ব নিয়ে। সবার আগে বলি, অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যেতে পারে তোমাদের কাছে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আজকের দশম শ্রেণীর নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, শিল্প। ভারতের শিল্পের ওপরে আলোচনা হবে। যেহেতু এই চ্যাপ্টারটি অনেকটা বড়, তাই কয়েকটি পর্বে ভাগ করেছি। আজকের প্রথম পর্ব। শেষ পর্বে গিয়ে থাকবে ম্যাপ পয়েন্টিং, একটি বিশেষ পর্ব, অর্থাৎ শিল্পের উপরে ম্যাপ পয়েন্টিং। এই ভিডিওটিতে আমরা কি কি দেখব একটু দেখে নেওয়া যাক। শিল্প কাকে বলে, শিল্পের কি, শিল্পের শ্রেণীবিভাগ, উদাহরণ, শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ, লৌহ ইস্পাত শিল্প শিল্পগুলোর মধ্যে প্রধান, জামশেদপুরে লৌহ ইস্পাত শিল্পের অনুকূল পরিবেশ, দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ, বোকারোতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ, ভিলাইতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ। এছাড়া লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মূল বলা হয়, এর কারণ কি? লৌহ ইস্পাত শিল্পকে ভার হ্রাস শিল্প বলে কেন? আর পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? মডেল প্রশ্ন হিসাবে তার উত্তরও আমরা দেখব এখানে। শুরু করা যাক। ভারতের শিল্প। শিল্প কি? শিল্প হলো দ্বিতীয় স্তরের কাজকর্ম, সেকেন্ডারি অ্যাক্টিভিটিস। অর্থাৎ মানুষের কাজকর্মকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, প্রাথমিক কাজ, সেকেন্ডারি কাজ বা দ্বিতীয় স্তরের কাজ ইত্যাদি। প্রাইমারি অ্যাক্টিভিটি অর্থাৎ কৃষিকাজ, খনিজ দ্রব্য, পশুপালনজাত দ্রব্য ইত্যাদি ব্যবহার করে মানুষ যখন নতুন কিছু তৈরি করে তখন তাকে শিল্প বা ইন্ডাস্ট্রি বলে। কোনো দ্রব্য প্রস্তুতের জন্য যেগুলো ব্যবহার করা হয় তাকে আমরা কাঁচামাল বলি, র মেটেরিয়ালস। কৃষিভিত্তিক দেশ ভারতে অর্থনৈতিক ক্রিয়াকলাপ কৃষিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে, কিন্তু তা সত্ত্বেও প্রাচীনকাল থেকে কিন্তু শিল্পের প্রচলন বা গুরুত্ব কিন্তু ভারতবর্ষে রয়েছে। শিল্পের শ্রেণীবিভাগ: উপাদান রূপে সম্পদের তারতম্য অনুযায়ী বস্তুগত সম্পদ নির্ভর শিল্প, যেমন বয়ন শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ইত্যাদি। সংস্কৃতি নির্ভর বা অবস্তুগত, যেমন তথ্য প্রযুক্তি শিল্প, পর্যটন শিল্প, চলচ্চিত্র শিল্প ইত্যাদি। বস্তুগত উপাদানের ধর্ম অনুযায়ী ধাতব শিল্প, অধাতব শিল্প। লৌহ ইস্পাত শিল্প, তামা শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প ধাতব শিল্প, আর তৈল পরিশোধন, পেট্রোরসায়ন, সার, সিমেন্ট এগুলো অধাতব। কাঁচামালের উৎস অনুযায়ী, যেমন কৃত্রিম কাঁচামাল, কৃষিজাত কাঁচামাল নির্ভর শিল্প, যেমন কার্পাস বয়ন শিল্প, চা শিল্প, পাট শিল্প ইত্যাদি। দোহ শিল্প, রেশম বয়ন শিল্প। বনজ কাঁচামাল নির্ভর শিল্প, যেমন কাগজ শিল্প, কাষ্ঠ শিল্প। খনিজ কাঁচামাল নির্ভর লৌহ ইস্পাত শিল্প, তাম্র শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প ইত্যাদি। গৌণ বা অনুসারী, একটা বৃহৎ কারখানাকে কেন্দ্র করে যখন কিছু গড়ে ওঠে, যেমন ইঞ্জিনিয়ারিং শিল্প, প্লাস্টিক দ্রব্য নির্মাণ ইত্যাদি। কাজের চরিত্র অনুযায়ী কুটির শিল্প, ছোট শিল্প বাড়িতে যখন হয়, ক্ষুদ্রায়তন শিল্প, বৈদ্যুতিক যন্ত্রপাতি ইত্যাদি। আর বৃহদায়তন বা ভারী শিল্প, যেমন বৃহৎ যন্ত্রপাতি নির্মাণ শিল্প, লৌহ ইস্পাত শিল্প, কার্পাস বয়ন শিল্প, এগুলো হচ্ছে বৃহদায়তন শিল্পের মধ্যে আসে। তো এই শিল্পের শ্রেণীবিভাগ মাধ্যমিকে না থাকলেও জেনে রাখা অত্যন্ত প্রয়োজন, কারণ যে কোনো সময় শর্ট কোশ্চেন হিসাবে কিন্তু এর থেকে প্রশ্ন আসতে পারে। সুতরাং মাধ্যমিক পরীক্ষার দিকে লক্ষ্য রেখে এই বিষয়গুলিকে এবং উদাহরণ সহ এগুলিকে জানতে হবে। এর মধ্যে কয়েকটি শিল্প আমাদের বর্তমান যে সিলেবাস, পর্ষদ নির্দেশিত যে সিলেবাস, সেখানে রয়েছে। তো আমাদের এখানে আমরা আলোচনা করব। এখানে দেখে নেওয়া যাক শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ কী কী, অর্থাৎ একটা শিল্প গড়ে তুলতে গেলে কী কী সুবিধা প্রয়োজন। অপর্যাপ্ত কাঁচামাল। কাঁচামাল আবার দুই প্রকারের হয়, বিশুদ্ধ কাঁচামাল, অবিশুদ্ধ কাঁচামাল বা ওজন হ্রাসকারী কাঁচামাল।
বিশুদ্ধ কাঁচামাল যা ব্যবহার করা হবে সেটি উৎপাদিত হবে, যেমন কার্পাস বহন শিল্প ইত্যাদি। আবার যে শিল্পের কাঁচামাল ব্যবহারের পরে উৎপাদিত দ্রব্যের পরিমাণ কমে যায়, যেমন লৌহ ইস্পাত শিল্প, এক টন লোহা তৈরি করতে গেলে প্রায় 6 টন কাঁচামালের প্রয়োজন হয়। জল শিল্পের বিভিন্ন পর্যায়ে প্রচুর জলের প্রয়োজন হয়, এই কারণে যে কোনো নদীর তীরে গড়ে ওঠে। শক্তি সম্পদ অত্যন্ত উপযোগী শিল্প গড়ে তুলতে গেলে প্রয়োজন। পরিবহন ব্যবস্থা, উন্নত পরিবহন ব্যবস্থা থাকতে হবে আমদানি এবং রপ্তানির জন্য। প্রচুর শ্রমিকের প্রয়োজন, ঘনবসতিপূর্ণ হলে দক্ষ এবং সুলভ শ্রমিক খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। বাজার, শিল্পদ্রব্যের বাজার এবং চাহিদার উপর নির্ভর করে শিল্প উন্নতি লাভ করে। মূলধন, প্রচুর মূলধন প্রয়োজন হয় কারখানা নির্মাণ, কাঁচামাল, জমি ক্রয়, শ্রমিকের মজুরি, আধুনিক যন্ত্রপাতি ক্রয় ইত্যাদি। এছাড়া সরকারি নীতি, কর ব্যবস্থা, রাজনৈতিক স্থিরতা ইত্যাদিও কিন্তু শিল্প গঠনে একটা বিশেষ ভূমিকা পালন করে। স্থায়ী সরকার হলে যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, যদি জোট সরকার হয় অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দল একত্রিতভাবে যদি সরকার গঠন করে, তাহলে সেই সরকারের কিছু বাধ্যবাধকতা থাকে, অর্থাৎ কোনো দল যদি বেঁকে বসে যে এই নিয়মটি আমরা মানব না, তাহলে সেক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা হয়। তো এই বিষয়গুলির উপরে নির্ভর করে একটি শিল্প গড়ে ওঠে, শিল্প গঠনের অনুকূল পরিবেশ। তো একটু আগেই যেটা বলছিলাম যে পর্ষদ নির্দেশিত পাঠ্যসূচি অনুযায়ী এখানে লৌহ ইস্পাত শিল্প, কার্পাস বহন শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, পেট্রোকেমিক্যাল শিল্প এবং তথ্য প্রযুক্তি শিল্প নিয়ে আলোচনা হবে। আজকের এই পর্বের ভিডিওতে লৌহ ইস্পাত শিল্প রয়েছে। লৌহ ইস্পাত শিল্পকে আধুনিক যন্ত্র সভ্যতার মেরুদণ্ড বলা হয়। মানুষের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই লৌহ ইস্পাতের প্রয়োজন হয়। বিভিন্ন কলকারখানার যন্ত্রপাতি, সেতু নির্মাণ, জাহাজ নির্মাণ, কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে আলপিন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় প্রধান কাঁচামাল আকরিক লোহা, কয়লা, চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, ট্যাংস্টেন, নিকেল, কোবাল্ট, ভ্যানাডিয়াম, মলিবডেনাম, ফায়ার ক্লে, প্রচুর বিদ্যুৎ এবং পর্যাপ্ত পরিমাণ স্বচ্ছ জল। ফায়ার ক্লে কিন্তু ব্লাস্ট ফার্নেস তৈরিতে কাজে লাগে। এটি তাপ প্রতিরোধক, সহজে ফেটে যায় না, তাই ফায়ার ক্লে ব্লাস্ট ফার্নেস তৈরি করতে কাজে লাগে। দেখানো যাক ভারতবর্ষে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার পেছনে কিছু কারণ আছে। স্বাধীনতার আগে ভারতে 4টি বৃহদায়তন ইস্পাত কারখানা ছিল, যথা বর্ধমানের কুলটি 1874, বার্নপুর 1919, ঝাড়খণ্ডের জামশেদপুর 1907 বেসরকারি, কর্ণাটকের ভদ্রবতী 1923। স্বাধীনতার পরে ভারতে লৌহ ইস্পাত শিল্পের ব্যাপক পরিবর্তন ঘটে। স্বাধীনতার পরে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পশ্চিমবঙ্গের দুর্গাপুর, উড়িষ্যার রাউরকেল্লা, ছত্তিশগড়ের ভিলাই, ঝাড়খণ্ডের বোকারো, কর্ণাটকের বিজয়নগর, তামিলনাড়ুর সালেম, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, বালাচেরিভু বলে জায়গায় প্রভৃতি স্থানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠে। এছাড়া ভারতের বিভিন্ন প্রান্তে ছোট, মাঝারি এবং বহু কারখানা রয়েছে স্পঞ্জ আয়রন কারখানা, রয়েছে অ্যালয় স্টিল কারখানা ইত্যাদি। লৌহ ইস্পাত শিল্পের কারখানা বিভিন্ন প্রান্তে রয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থাও ইদানিং এগিয়ে আসছে লৌহ ইস্পাত শিল্প স্থাপন করতে। জামশেদপুর লৌহ ইস্পাত শিল্প, এখানকার অনুকূল পরিবেশগুলো দেখানো যাক। ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কারখানাটি টিসকো আগে নাম ছিল। ঝাড়খণ্ডের জামশেদপুর আগের সাকচি নামক গ্রামে গড়ে ওঠে সুবর্ণরেখা এবং খড়কাই নদীর মিলন স্থলে 1907 সালে। বর্তমানে এটির নাম টাটা স্টিল লিমিটেড। আকরিক লোহা নয়ামুন্ডি, গুরুমহিষানী, বাদাম পাহাড়, ময়ূরভঞ্জ থেকে আসে। কয়লা ঝরিয়া এবং রানীগঞ্জ থেকে আসে। চুনাপাথর বীরমিত্রপুর, হাতাবাড়ি। ম্যাঙ্গানিজ আসে গাংপুর থেকে। জল সরবরাহ সুবর্ণরেখা নদীর এবং ডিমনা জলাধারের জল। সুলভ শ্রমিক, পূর্ব ভারতের ঘনবসতিপূর্ণ অঞ্চল হয়, প্রচুর সুলভ শ্রমিক পাওয়া যায়। আর যোগাযোগ ব্যবস্থা পূর্ব দক্ষিণ পূর্ব রেলপথ, সড়কপথে এবং কলকাতা, হলদিয়া এবং পারাদ্বীপ বন্দরের নিকটবর্তী অবস্থান। এই পাশের যে মানচিত্রটি তোমরা দেখলে, প্রতিটি মানচিত্রে একটু ভালোভাবে দেখে রাখবে, তাহলে লিখতে সুবিধা হবে। একবার দেখে নেওয়া যাক দুর্গাপুর। দুর্গাপুরকে আমরা ভারতের রুড় বলা হয়। রুড় শিল্পাঞ্চলের সঙ্গে সমতা আছে, তাই দুর্গাপুরে ইস্কন নামক ব্রিটিশ কোম্পানির সহায়তায় হিন্দুস্তান স্টিল লিমিটেড ও দুর্গাপুর অ্যালয় কারখানাটি দামোদর নদীর তীরে গড়ে ওঠে। আকরিক লোহা আসে সুলাইপাত, গুরুমহিষানী, বাদাম পাহাড়, ময়ূরভঞ্জ, সিংভূম থেকে। কয়লা আসে ঝরিয়া, রানীগঞ্জ থেকে।
চুনাপাথর পাওয়া যায় বীরমিত্রপুর, ডলোমাইট পাওয়া যায় সুন্দরগড় থেকে, ম্যাঙ্গানিজ আসে বোনাই থেকে। এছাড়া এই পাশের মানচিত্রটিতে দেখা যাচ্ছে সবই জল সরবরাহ, দামোদর নদ এবং দুর্গাপুর জলাধারের জল আসে, বিদ্যুৎ শক্তি ডিভিসি থেকে জলবিদ্যুৎ এবং তাপবিদ্যুৎ আসে এবং দুর্গাপুরে নিজস্ব তাপবিদ্যুৎ কারখানা রয়েছে। পরিবহন ব্যবস্থা পূর্ব রেলপথ, জাতীয় সড়ক পথ এবং রাজ্য সড়ক রয়েছে। সুলভ শ্রমিক, পূর্ব ভারতে ঘনবসতিপূর্ণ অঞ্চল হওয়াতে প্রচুর সুলভ শ্রমিক পাওয়া যায়। চাহিদা এবং বাজার, নিকটবর্তী হুগলি শিল্পাঞ্চলের চাহিদা এবং কলকাতা ও হলদিয়া বন্দরের সুবিধা রয়েছে। একটা জিনিস মাথায় রাখবে, দেখবে প্রতিটি কেন্দ্রের যে অনুকূল পরিবেশ আলোচিত হচ্ছে কিছু ক্ষেত্রে কিন্তু প্রায় একই রকমের রয়েছে, সুতরাং মনে রাখতেও সুবিধা হবে। বোকারে তৈল লৌহ ইস্পাত শিল্পের অনুকূল পরিবেশ দেখে নেওয়া যাক। পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ঝাড়খণ্ডের ধানবাদ জেলার বোকারোতে, তৎকালীন বিহার ছিল, দামোদর ও বোকারো নদীর মিলনস্থলে এই কারখানাটি গড়ে ওঠে। এখানে সুলাইপাত, গরু মহিষানি, বাদাম পাহাড় থেকে আকরিক লোহা আসে, কয়লা আসে ঝরিয়া বোকারো থেকে, চুনাপাথর ও ম্যাঙ্গানিজ আসে বীরমিত্রপুর এবং হাতাবাড়ি থেকে। জল সরবরাহ দামোদর তেনুঘাটের জলাধার থেকে জল পাওয়া যায়। ডিভিসি থেকে জলবিদ্যুৎ এবং তাপবিদ্যুৎ পাওয়ার সুবিধা রয়েছে। পরিবহন ব্যবস্থা পূর্ব রেলপথ এবং বিভিন্ন সড়ক পথ এর মাধ্যমে সুলভ পরিবহন ব্যবস্থা রয়েছে। সুলভ শ্রমিক, পূর্ব ভারতে ঘনবসতিপূর্ণ অঞ্চল হওয়ায় প্রচুর সুলভ শ্রমিক রয়েছে। আর নিকটবর্তী শিল্পাঞ্চলের চাহিদা সহ কলকাতা হলদিয়া বন্দরের সুবিধা এই বোকারো গড়ে উঠতে সহায়তা করেছে। পাশের মানচিত্রটিতে তোমরা দেখে নিতে পারবে। এবার আমরা চলে আসি পরের যে আরেকটি গুরুত্বপূর্ণ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ভিলাই। ভিলাই পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ছত্তিশগড়ের দুর্গ জেলায় ভিলাইতে, তৎকালীন মধ্যপ্রদেশ রাজ্য ছিল, তখন ভাগ হয়নি, কারখানাটি গড়ে ওঠে। উৎপাদনের বিচারে এটি কিন্তু ভারতে বৃহত্তম। আকরিক লোহা আসে দাল্লি রাজার আর বাইলাডিলা থেকে, বস্তার জেলার। এছাড়া কয়লা আসে ঝরিয়া রানীগঞ্জ থেকে, বোকারো থেকে কিছু আসে। চুনাপাথর ও ডলোমাইট আসে বিলাসপুর ও আকালতারা থেকে। ম্যাঙ্গানিজ আসে বালাঘাট থেকে। জল সরবরাহ মহানদী এবং তেন্ডুলা জলাধারের জল আসে। বিদ্যুৎ শক্তি কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। পরিবহন ব্যবস্থা দক্ষিণ পূর্ব রেলপথ ও সড়কপথ গুরুত্বপূর্ণ মাধ্যম। সুলভ শ্রমিক রয়েছে। আর নিকটবর্তী শিল্পাঞ্চলের চাহিদা সহ বিশাখাপত্তনম, পারাদ্বীপ এবং কলকাতা বন্দরের সুবিধা ভিলাইতে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে তুলতে সহায়তা করেছে। ছত্তিশগড় রাজ্যের অন্যতম বৃহৎ এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি। এবার চলে আসি রৌরকেল্লা, উড়িষ্যার রৌরকেল্লা। জার্মানির ক্রুপস অ্যান্ড দেমাগ কোম্পানির রুড অঞ্চলের এই কোম্পানির সহায়তায় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উড়িষ্যার ব্রাহ্মণী নদীর তীরে এই কারখানাটি গড়ে ওঠে। আকরিক লোহা পাওয়া যায় সুন্দরগড়, ময়ূরভঞ্জ, কেওনঝাড়, কিরিবুরু এবং ডুমারো থেকে। এখানে বোনাই রয়েছে। কয়লা পাওয়া যায় ঝরিয়া এবং গিরিডি থেকে। চুনাপাথর ও ডলোমাইট আসে বীরমিত্রপুর ও হাতাবাড়ি থেকে। ম্যাঙ্গানিজ পাওয়া যায় বীরমিত্রপুর থেকে। জল সরবরাহ ব্রাহ্মণী নদীর জল ও কোয়েল নদীর জলাধার থেকে জল পাওয়া যায়। বিদ্যুৎ শক্তি হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্পের এবং রৌরকেল্লার নিজস্ব তাপবিদ্যুৎ প্রকল্প রয়েছে। পরিবহন ব্যবস্থা দক্ষিণ পূর্ব রেলপথ এবং পূর্ব রেলপথ এবং রাজ্য ও জাতীয় সড়কের সুবিধা রয়েছে। নিকটবর্তী হুগলি শিল্পাঞ্চলের চাহিদা এবং বিশাখাপত্তনম, পারাদ্বীপ ও কলকাতা বন্দরের মাধ্যমে বৈদেশিক যোগাযোগ সম্পন্ন হয়েছে। এবার চলে আসি বিশাখাপত্তনম লৌহ ইস্পাত শিল্পের অনুকূল পরিবেশ। ভারতের একমাত্র বন্দর নির্ভর কারখানাটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বঙ্গোপসাগরের তীরে বালাচেরেভু নামক স্থানে গড়ে ওঠে। এখানকার ব্লাস্ট ফার্নেসটি ভারতের সবচেয়ে বৃহত্তম। আকরিক লোহা আসে কুর্নুল, কুড্ডাপা, নেল্লোর, গুন্টুর, বস্তার ও বায়লাডিলা থেকে। কয়লা আসে সিঙ্গারেনি, রাজারাপ্পা, তালচের থেকে। চুনাপাথর ও ডলোমাইট আসে বীরমিত্রপুর, খাম্মাম ও জাগিয়াপেটা থেকে। ম্যাঙ্গানিজ আসে গাংপুর, কোরাপুট, বিশাখাপত্তনম ও কুর্নুল থেকে। জল সরবরাহ আসে
গোদাবরী নদীর জল এখানে পাওয়া যায়। বিদ্যুৎ শক্তি রামগুন্ডেম, বিজাওয়াড়া ও কোট্টাগুডেমের তাপবিদ্যুৎ এখানে সুলভে পাওয়া যায়। পরিবহন ব্যবস্থা দক্ষিণ পূর্ব রেলপথ এবং জাতীয় ও বিভিন্ন রাজ্য সড়ক ব্যবস্থার মাধ্যমে সুলভ পরিবহন ব্যবস্থা গড়ে উঠেছে। সুলভ শ্রমিক, ঘনবসতিপূর্ণ অঞ্চলের শ্রমিক দক্ষ এবং সুলভে পাওয়া যায়। চাহিদা ও বাজার, হুগলি শিল্পাঞ্চলের চাহিদা এবং বিশাখাপত্তনম পারাদ্বীপ বন্দরের সুবিধা বিশাখাপত্তনমে লৌহ ইস্পাত শিল্প গড়ে তুলতে সহায়তা করেছে। কয়েকটি মডেল প্রশ্ন উত্তর এখানে দেখে নেওয়া যাক। লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মূল বলা হয়, কারণ ব্যাখ্যা করো। উত্তর, লৌহ ইস্পাত শিল্প ধাতব খনিজ কাঁচামাল ভিত্তিক প্রাথমিক শিল্প। যে কোনো ধরনের কৃষি যন্ত্রপাতি, শিল্প কারখানার যন্ত্রাংশ, এমনকি ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি নির্মাণেও লৌহ ইস্পাতের প্রয়োজন হয়। এছাড়া গৃহস্থালির আসবাবপত্র, গৃহ নির্মাণ এবং মানুষের জীবন ধারণের বিভিন্ন উপকরণ নির্মাণে লৌহ ইস্পাত ব্যবহার হয়। পৃথিবীর যে কোনো দেশের শিল্প অর্থনীতির উন্নয়নের মূলে রয়েছে লৌহ ইস্পাত। এই জন্যই লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মূল বা যন্ত্র সভ্যতার মেরুদণ্ড কিংবা সকল শিল্পের জননী বলে অভিহিত করা হয়। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2 বা 3 নম্বরের প্রশ্ন হিসাবে এটিকে অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবে। প্রয়োজনে এটিকে খাতায় লিখে ফেলবে, পরবর্তীকালে মাধ্যমিক পরীক্ষার জন্য সুবিধা হবে। পরবর্তী প্রশ্ন, লৌহ ইস্পাত শিল্পকে ভার হ্রাস শিল্প বা ফুট লুজ ইন্ডাস্ট্রি বলা হয় কেন? কোনো শিল্পে নির্দিষ্ট পরিমাণ কাঁচামাল ব্যবহার করে যদি উৎপাদিত পণ্যের পরিমাণ কমে যায় তাহলে তাকে ভার হ্রাস শিল্প বলে। লৌহ ইস্পাত শিল্পে দেখা গেছে 1 টন লৌহপিণ্ড প্রস্তুত করতে আকরিক লোহা, কয়লা, চুনাপাথর, ম্যাঙ্গানিজ সহ বিভিন্ন কাঁচামাল প্রায় 5 মেট্রিক টন প্রয়োজন হয়। তাহলে 5 মেট্রিক টন কাঁচামাল ব্যবহার করে 1 মেট্রিক টন উৎপাদিত দ্রব্য পাওয়া যাচ্ছে। তাহলে কি হলো? উৎপাদিত পণ্যের আয়তন কমে গেল বা ওজন কমে গেল। এই কারণে লৌহ ইস্পাত শিল্পকে কাঁচামালের তুলনায় উৎপন্ন লৌহপিণ্ড যেহেতু কম পাওয়া যায়, তাই একে ভার হ্রাস শিল্প বা ফুট লুজ ইন্ডাস্ট্রি বলে অভিহিত করা হয়। এটিও 2 এবং 3 নম্বর প্রশ্নের জন্য অবশ্যই তোমরা এটিকে খাতায় লিখে ফেলবে এবং বুঝে মুখস্থ করে ফেলবে। বুঝে নিয়ে যদি লেখো তাহলে মুখস্থ করার প্রয়োজন হয় না, নিজের ভাষাতে তুমি সহজেই পরীক্ষার খাতায় লিখতে পারবে এবং নিজের ভাষায় লিখলে কিন্তু নম্বর খুব সহজেই পাওয়া যাবে। কিন্তু তোমাকে বুঝে নিয়ে উত্তরটিকে তৈরি করতে হবে। প্রয়োজনে তুমি এর সঙ্গে অন্য বই দেখে তার অংশগুলিকেও এর সাথে অ্যাড করে তুমি একসাথে নতুন একটা নোট তৈরি করে ফেলতে পারো। এই কাজগুলি যে যত সুন্দরভাবে করতে পারবে তার কিন্তু পরীক্ষার খাতায় তত সুন্দরভাবে উত্তর লিখতে পারবে। এবার চলে আসি পরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি? মাঝের মানচিত্রটিও তোমরা দেখে রাখবে, এই মানচিত্রটিও কিন্তু এঁকে রাখা ভালো। বর্তমানে ভারতের 8টি বৃহদায়তন লৌহ ইস্পাত শিল্প কারখানার মধ্যে 6টি কারখানাই কিন্তু পূর্বে এবং মধ্য ভারতে অবস্থিত। এগুলি হলো পশ্চিমবঙ্গের দুর্গাপুর, বার্নপুর কুলটি, ঝাড়খণ্ডের জামশেদপুর ও বোকারো, উড়িষ্যার রাউরকেল্লা এবং ছত্তিশগড়ের ভিলাইতে অবস্থিত। পূর্ব ভারতে বেশি পরিমাণে লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল পাওয়া যায় বলেই মূলত এটি কাঁচামাল নির্ভর শিল্প, তাই এই শিল্প কারখানাগুলি গড়ে উঠেছে। অন্যান্য কী কী সুযোগ সুবিধা থাকে, অর্থাৎ এটি বড় প্রশ্ন থাকে, সেটিকে আমরা দেখে নেব। পর্যাপ্ত কাঁচামাল, প্রথম পয়েন্ট। বিহারের সিংভূম, উড়িষ্যার ময়ূরভঞ্জ, ছত্তিশগড়ের বায়লাডিলা প্রভৃতি অঞ্চলে উন্নত আকরিক লোহা, দামোদর অববাহিকার ঝরিয়া, কোরবা, গিরিডি, ডালটনগঞ্জ এবং উড়িষ্যার তালচের ও ছত্তিশগড়ের কোরবা থেকে প্রচুর কয়লা পাওয়া যায়। উড়িষ্যার বীরমিত্রপুরের চুনাপাথর, গাংপুরের ম্যাঙ্গানিজ ইত্যাদি পাওয়া যায়। পরের পয়েন্ট, পর্যাপ্ত জল সরবরাহ। এই অঞ্চলে দামোদর, সুবর্ণরেখা, ব্রাহ্মণী, মহানদী প্রভৃতিতে বাঁধ দিয়ে যে জলাধারগুলি নির্মাণ করা হয়েছে এবং নদীগুলি থেকে পর্যাপ্ত পরিমাণে প্রচুর জল পাওয়া যায়। এই জল কারখানাগুলিতে ব্যবহৃত হয়। এবার দেখে নেওয়া যাক পর্যাপ্ত বিদ্যুৎ। তিলাইয়া, মাইথন, পাঞ্চেত, হীরাকুদ প্রভৃতি জলবিদ্যুৎ কেন্দ্রের জলবিদ্যুৎ, দুর্গাপুর, পত্রাতু, বোকারো প্রভৃতি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সহজেই কিন্তু বিদ্যুৎ শক্তি
পাওয়া যায় এই কারখানাগুলির জন্য। লৌহ ইস্পাত শিল্পগুলিতে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়। উত্তম পরিবহন ব্যবস্থা। এই অঞ্চলে পূর্ব, দক্ষিণ পূর্ব এবং পূর্ব মধ্য রেলপথের মাধ্যমে এবং বিভিন্ন জাতীয় রাজ্য সড়কগুলির মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্তের সঙ্গে খুব সহজেই যোগাযোগ স্থাপন করা গেছে। এই কারণে আমদানি রপ্তানির সুবিধা হয়। সুলভ শ্রমিক। পূর্ব ভারতের ঘনবসতিপূর্ণ অঞ্চল হওয়ায় খুব সহজেই দক্ষ সুলভ শ্রমিকের যোগান পেতে কোনো অসুবিধা হয় না। এছাড়া কারিগরি শিল্পের শিক্ষিত দক্ষ শ্রমিকেরও খুব যোগান রয়েছে এখানে। বন্দর। এই অঞ্চলের কাছেই রয়েছে কলকাতা, হলদিয়া, পারাদ্বীপ ও বিশাখাপত্তনম বন্দর। তাই যন্ত্রপাতি আমদানি ও ইস্পাতের বহির্বাণিজ্যের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, খুব সহজেই যোগাযোগ রক্ষা করা যায়। চাহিদা। কাছেই হাওড়া হুগলি শিল্পাঞ্চল, রাঁচি হাতিয়া শিল্পাঞ্চল, দুর্গাপুর শিল্পাঞ্চল ইত্যাদি বিভিন্ন অঞ্চলের অত্যন্ত চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণে এই অঞ্চলের কারখানাগুলিতে উৎপাদিত দ্রব্য খুব সহজেই এই অঞ্চলগুলিতে পৌঁছানো যায় এবং এই শিল্প গড়ে তুলতে একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। তোমরা এই ভিডিওটিকে থামিয়ে থামিয়ে এই পয়েন্টগুলোকে খাতায় লিখে ফেলতে পারো। এটি 5 নম্বরের প্রশ্ন হিসাবে আসে, বড় প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি? তোমরা তৈরি করে ফেলবে খাতায়। মাধ্যমিক পরীক্ষা, আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য অবশ্যই তোমরা প্রস্তুত থাকবে। মানচিত্র সহ লিখলে খুব সহজেই ভালো নাম্বার পাওয়া যাবে। মানচিত্র আঁকতে গেলে এই রাজ্য বাউন্ডারি কিন্তু না দিলেও চলে। ফ্রি হ্যান্ড অঙ্কনের সাহায্যে তোমরা এই উত্তরটিকে প্রস্তুত করতে পারো। এছাড়া কয়েকটি প্রশ্ন এখানে দিয়েছি, প্রশ্নগুলিকে তোমরা বাড়িতে তৈরি করবে, খাতায় লিখে ফেলবে। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোথায় গড়ে ওঠে? 2, জামশেদপুর লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোন নদীর তীরে গড়ে উঠেছে? 3, ভারতের বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোথায় গড়ে উঠেছে? 4, লৌহ ইস্পাত শিল্প একটি অস্থাণু শিল্প বা ফুটলুজ ইন্ডাস্ট্রি উদাহরণ, ঠিক না ভুল? কোন লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রকে ভারতের রুড় বলা হয়? 6 নম্বর প্রশ্ন, ভারতের ইস্পাত নগরী কাকে বলা হয়? লৌহ ইস্পাত শিল্পে কি কি কাঁচামাল লাগে, অর্থাৎ কি কি কাঁচামাল ব্যবহৃত হয়? 8 নম্বর প্রশ্ন, ভারতের ছোট ইস্পাত কারখানাগুলি কোথায় গড়ে উঠেছে? 9, স্পঞ্জ লোহার কারখানা বলতে কি বোঝো? ভারতের লৌহ ইস্পাত শিল্পের সমস্যাগুলি আলোচনা করো। 10টি প্রশ্ন। শেষের 3টি প্রশ্ন এখানে কিন্তু আলোচিত হয়নি, তোমরা উত্তরগুলো তৈরি করার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। তোমাদের সকলের জন্য আমি রয়েছি, যে কোনো প্রয়োজনে তোমরা কমেন্ট করবে। এর পরবর্তীকালে কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও লিখে জানাবে। আগামী মাধ্যমিক পরীক্ষা সবার ভালো হোক এই কামনা করি। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে, নতুন একটি পর্ব নিয়ে হাজির হব। যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের বলবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজকে তাহলে এই পর্যন্ত। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। দেখা হবে আবার নতুন পর্ব নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে, হয় জিওগ্রাফি কুইজ বা বিষয়ভিত্তিক এই ধরনের নবম থেকে দ্বাদশ শ্রেণীর কোনো একটি বিষয় নিয়ে আবার হাজির হব। সকলকে নমস্কার।